হয়েছে হয়েছে, এখানে অন্তত বাচ্চাদের মতো ঝগড়া করিস না। পরে এবার এসে যেন প্রিন্সের দেখা পাই। এলার কথায় পূর্ণি আমেহা আগেরবারের মতোই মাথা নিচু করে নিল লাজুকভাবে। জোহান ইতস্তত বোধ করলেও রেহেবার হাসি মুখেই বলল, হ্যাঁ, আপাতত প্রসেসিংয়ের পিরিয়ড চলছে। বলেই জন সানগ্লাসটা চোখে পড়তেই বন্ধুদের মাঝে আর এক চোট হাসাহাসি হয়ে গেল। এলা পূর্ণির কাছে এসে পূর্ণির চিবুক ধরে বলল, একদম বউকে চোখের আড়াল করবি না। রেহেবার একই সুন্দরী, তার উপর ওই ডেজার্টটা তার মতোই মিষ্টি। আরে বল না, ওইটার কোন ডেজার্ট যেটা আগের দিন আনা হলো? এলার কথায় সবাই ভাবনায় পড়ে গেল কোনটার কথা বলছে সে। আমেহা ধীর কণ্ঠে বলল, রসমালাই। এলা খুশি হয়ে চেঁচিয়ে উঠল, এক্স্যাক্টলি ওর মতোই। সবাই আবারও হেসে দিল। রসমালাই এলার এত পছন্দ হয়েছে যে সে এর রেসিপি ফোন থেকে বের করে শিখেছে। এখন শুধু নিজের দেশে গিয়ে ট্রাই করা বাকি। ফ্রেন্ডসরা সবাই সবাইকে হাক করে বিদায় জানালো। জন এর মধ্যেই জোহানকে টেনে একটু অন্য পাশে নিয়ে গেল। জোহান অবাক হয়ে বলল, এখানে নিয়ে এলি যে, কিছু বলবি? জন এবার সিরিয়াস মুখে বলল, দেখ জোহান, আমেহা কিন্তু ভীষণ ভালো মেয়ে। তুই যখন নিজের ভাগ্য স্বীকার করেছিস, তোর অতি দেবার ভালো উচিত। আর না পারলে শুধু শুধু একটা মেয়েকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তারা টাকা পয়সার থেকে বেশি সম্মান আর ভালোবাসা চায়। জোহান অবাক হয়ে বলল, মানে বুঝলাম না। আমি আমি আমেহাকে কখনো সম্মান করলাম? কাল রাতে ড্রিঙ্কস করে তুই মাহির নাম নিচ্ছিলিস জোহান। আমাদের বারণও তোর কানে যায়নি, যার জন্য তোকে আমরা নিচে যেতে দিচ্ছিলাম না প্রথমে। আমি ফর শিওর তুই আমেহার সামনেও ওর নাম নিয়েছিস। তাই বলছি এখনও সময় আছে। কাঁচ আর হীরের তফাৎ বোঝ, আর যা আছে তা হারাতে দিস না। জনের কথা শুনে জোহান হতভম্বের মতো এক জায়গায় দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে চোখ তুলে তাকালো সামনে হাসি মুখে পূর্ণির সাথে কথা বলা আমেহার দিকে। আমেহার দিকে তাকাতেই তার আজ সকালে আমেহার কথাটা মনে পড়ে গেল, যখন সে বলেছিল, আমি সেদিনই আপনাকে গ্রহণ করব, যেদিন আপনি মনে প্রাণে আমার স্বামী হিসেবে আমার কাছে আসবেন। জোহান চোখ বুজে আবারও খুলল। ইস, কত বড় ভুল সে করে ফেলেছে নিজের অজান্তে। এবার এই ভুল শোধরাবে কেমন করে? নিজের উপর ভারী বিরক্ত হলো সে। আজকের দিনটাই যেন বিষাদের। বন্ধুমহলকে বিদায় দেওয়ার পর এবার নিজের কলিজার টুকরোকে বিদায় দেওয়ার পালা। জোহান আগেই বলেছিল সে এয়ারপোর্ট থেকেই নিজের ফ্ল্যাটে নিয়ে যাবে আমেহাকে। সেই মতো গোছগাছও করে এসেছে তারা। আমেহার বাড়ির কারো প্রতি তেমন টান নেই বলা চলে। নিজের বাবা, রেহেবার, পুনি, নিষ্পাপ দুটো প্রাণ, আর নিজের হাতে সাজানো রুমটা ছাড়া। এদের ছেড়ে থাকতে হবে ভাবলেই না চাইলেও তার চোখে জল জমে আসছে। রেহেবার আমেহাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, সবসময় মনে রাখবি, সারা পৃথিবী তোর বিপরীতে চলে গেল, তোর ভাইয়া তোর সাথে আছে, থাকবি শেষ নিঃশ্বাস পর্যন্ত। তাই ভাইয়ের থেকে কখনো কোনো প্রবলেম লুকাবি না। যখন মন চায় চলে আসবি নিজের বাড়ি। আমেহা অশ্রুনয়নে ঘাড় নাড়ল। তারপর রেহেবারকে ছেড়ে পূর্ণিকে ঝাপটে ধরল। পূর্ণির নিজের চোখেও পানি চলে এলো। আমেহা ঘাড় নেড়ে ধরা গলায় বলল, তোমরা সবাইও ভালো থেকো। আমিও ভীষণ মিস করব তোমাদের। আর আমার দুটো বাচ্চাকে নিয়ে চলে এসো আমার সাথে দেখা করতে। রেহেবার জোহানের সাথে টুকটাক কথা বলল। পূর্ণি আমেহার হাত ধরে টেনে নিয়ে ওদের সামনে দাঁড়ালো। রেহেবার জোহান দুজনেই মুখ তুলে চাইল। পূর্ণি জোহানের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, স্বামী হচ্ছে বটগাছের ছায়ার মতো, যার নিচে থাকলে সমাজের রোদ, ঝড়, বৃষ্টি ছুঁতে পারে না। স্ত্রীর সম্মান তখন তার কাছে সবার উপরে হয়। আমি জানি আপনি আমায় নিরাশ করবেন না ভাইয়া। আমি সঠিক মানুষের হাতেই আমার বাড়ির সম্মান তুলে দিচ্ছি। বলেই জোহানের হাত টেনে আমেহার হাতে হাত দিতেই দুজনে ইতস্তত করল খানিক। তবে আমেহা সেই হাত ছাড়াতে চাইলেও জোহান শক্ত করে ধরে হাসি মুখে বলল, অবশ্যই ভাবি, তোমাদের বাড়ির সম্মান আর রেহবারের কলিজার টুকরোর আমি অবমূল্যায়ন করব না। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। রেহেবার তাকিয়ে রইল তার পাশে দাঁড়ানো সাদা থ্রি পিস পরিহিত শুভ্র রমণীটির দিকে। এই মেয়ে আর কতভাবে মুগ্ধ করবে তাকে? সে যে অলরেডি মুগ্ধতার রেশে ডুবে আছে। রোজ নতুন নতুন ভাবে আবিষ্কার করে এই রমণীটিকে। আজও যেমন একজন দায়িত্বশীল অভিভাবক হিসেবে নিজের পরিচয় দিল। তার মা হলেও নিশ্চয়ই এভাবেই গুছিয়ে বলতো। পূর্ণিমা নিজের দিকে রেহেবারকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে দেখেও পাশ কাটিয়ে গাড়ির দিকে চলে গেল।
ভান এমন যে রেহেবারকে দেখতেই পাচ্ছে না। গাড়ির ডোর খোলার আগেই পেছন থেকে গুলির শব্দ আসতেই পুনি চমকে পেছন ফিরতেই চেঁচিয়ে উঠল। অফিসার! ততক্ষণে দুটো গুলি অলরেডি রেহেবারের পাশ কাটিয়ে বেরিয়ে গেছে। রেহেবার ঝড়ের স্পিডে গাড়িতে পূর্ণির পাশে গিয়ে নিজেকে আড়াল করেই কোমরে থাকা রিভলভার বের করে একটার পর একটা শুট করতে লাগলো। সেকেন্ডের মধ্যেই দক্ষ অফিসারের গলায় চেঁচিয়ে উঠল, সিট ডাউন পূর্ণিমা। পূর্ণি এতটাই শকড হলো মুহূর্তেই সামনের পরিস্থিতি দেখে যে রেহেবারের কথাও তার কানে গেল না। থরথর করে কাঁপতে থাকা শরীরটা মুহূর্তেই অবশ হয়ে এলো যেন। রেহেবার আর কিছু বলল না, এবার কাঁপতে থাকা শরীরটাকে এক ঝটকায় টেনে নিজের বুকের মধ্যে চেপে ধরল। মুহূর্তেই একটা গুলি লাগলো রেহেবারের বাম বাহুতে। রেহেবার ঠোঁটে ঠোঁট চেপে ধরল, তাও টু শব্দ করল না। ইতিমধ্যে আরো কয়েকটা গুলির আওয়াজ শোনা গেল। সাহেব দৌড়ে এসে হন্তদন্ত হয়ে বলল, স্যার আপনি ঠিক আছেন? রেহেবার ঘাড় নাড়ল, শুধু এক হাত দিয়ে পূর্ণিমাকে চেপে ধরি। সাহেবের নজর পড়ল রেহেবারের হাতে। সাহেব চেঁচিয়ে উঠল, স্যার আপনার হাতে। পুরো কথা সম্পূর্ণ হওয়ার আগেই রেহেবার আঙুলের ইশারায় তাকে থামিয়ে চোখ ঘুরিয়ে পূর্ণিকে দেখালো। ইঙ্গিত বুঝে ভয়ভীত পূর্ণি মুখ দেখে কিছু আর বলল না। সাহেব চোখের ইশারায় রেহেবারকে কিছু বোঝাতেই রেহেবারের চোখ মুখ শক্ত হয়ে উঠল। স্যার উপর মহল থেকে কল আসছে, এক্ষুনি একবার হেডকোয়ার্টারে যেতে হবে। ইতস্তত করে সাহেব বলতেই রেহেবার ফোঁস করে দম ছেড়ে বলল, জোহানকে কল দিয়ে আসতে বলো সাহেব, আমি 10 মিনিটে আসছি। সাহেবের দুজনকে একা ছাড়ার ইঙ্গিত বুঝতে পেরে মাথা নাড়িয়ে বলল, ওকে স্যার আপনি আসুন, আমি গাড়ি ঘোরাচ্ছি ততক্ষণে। বলেই সে প্রস্থান করল। রেহেবার ধীরে ধীরে পূর্ণির কাঁপা কাঁপা হাতটা শক্ত করে ধরে নরম গলায় রাখল। পূর্ণিমা। পূর্ণি পিটপিট করে নিজের চোখ জোড়া খুলে তাকানোর চেষ্টা করল। রেহেবার তার গালের পাশ দিয়ে এক হাত গলিয়ে নরম গলায় বলল, এত সহজে ভেঙে পড়লে চলবে? একজন অফিসারের বউদের যে এত দুর্বল মানায় না, তাদের স্ট্রং থাকতে হয় সব সিচুয়েশনে। আমার ভরসা তুমিও পারবে। আমি না থাকলে সব তোমাকে একাই সামলাতে হবে। পূর্ণির কানে কিছু না ঢুকলেও শেষ কথাটা মস্তিষ্কে নাড়া দিতেই সে শব্দ করে কেঁদে উঠল। রেহেবার আর বেশি কিছু বলল না। পুনরায় পূর্ণিকে নিজের বুকের সাথে মিশিয়ে তার মাথায় চুমু দিল। এবার পূর্ণিও চেপে ধরল রেহেবারকে। এই মানুষটাকে ছাড়া সে কিছুতেই থাকতে পারবে না। তার শুরু থেকে শেষ সব যে এই মানুষটা, সে ছাড়া পূর্ণিও যে অস্তিত্বহীন। রেহেবার ঠোঁটে ঠোঁট চেপে ঘন ঘন শ্বাস ফেলল। মনের ক্ষত নিজের কন্ট্রোলে আনা গেলেও শারীরিক ক্ষতও যে যায় না। রেহেবার পূর্ণিকে দেখাতে চায় না এই ক্ষত। এক্ষুনি অস্থির হয়ে পড়লে আরেক সমস্যা হয়ে দাঁড়াবে। শরীরে আঘাত লাগলেও রেহেবারের নিজেকে সামলে রাখার ক্ষমতা শেষ নিঃশ্বাস অবধিই থাকবে। রেহেবার নিজের সাথে জড়িয়ে পূর্ণিকে গাড়িতে বসিয়ে দিয়ে শক্ত গলায় বলল, জোহান আসছে, এখান থেকে সোজা বাড়ি যাবে। আর আপনি? পূর্ণির উৎকণ্ঠা দেখে রেহেবার আগের গলাতেই বলল, আমি রাতে আসছি, টেনশন করবে না। পূর্ণি আর কিছু বলার আগেই জোহান দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, রেহেবার তোর নাকি পূর্ণি উৎসুক চোখে সেদিকে তাকাতেই রেহেবার জোহানকে টেনে অন্যদিকে নিয়ে গেল। তারপর কিছুক্ষণের মধ্যেই জোহান এসে ড্রাইভিং সিটে বসে বোকা বোকা হাসলো পূর্ণির দিকে তাকিয়ে। পূর্ণি তাড়াহুড়ো করে বলল, আরে ভাবি না না, ওই আর কি তাড়াহুড়ো করে ডাকলো তাই ভাবলাম কিছু হয়েছে নাকি, সেরকম কিছুই না। পূর্ণি একবার চলন্ত গাড়ির পেছন ফিরে দেখল। গাড়িতে যতক্ষণ রেহেবারকে দেখা গেল ততক্ষণ চেয়ে রইল। তার মনটা খচখচ করছে কেন তাহলে? জ্যামে 1.5 ঘন্টার কাছাকাছি আটকে থাকার পর জোহান পূর্ণিকে বৃষ্টিবিলাস ম্যানশনে নামিয়ে দিল। পূর্ণি গাড়ি থেকে নেমে মৃদু হেসে বলল, এখন ভেতরে আসবেন নাকি একেবারে আমার ননদিনীকে নিয়ে আসবেন? পূর্ণির কথা শুনে আমেহার কথা মাথায় আসতেই জোহান অস্থির হয়ে বলল, ও শিট, ভাবি পরে আসবো, এখন যাই। বলেই পূর্ণিকে তাড়াহুড়ো করে বিদায় দিয়ে গাড়ি ঘুরিয়ে নামলো মেইন রাস্তায়। হাঁসফাঁস করে বারবার নিজের ওয়াচে টাইম দেখল জোহান। প্রায় 8 ঘন্টা পর গাড়ি তার ফ্ল্যাটের কাছে পৌঁছতেই হন্তদন্ত হয়ে নেমে চারিপাশ পর্যবেক্ষণ করতেই দেখল নিজের ফ্ল্যাট থেকে কিছুটা দূরে একটা চায়ের দোকানের বেঞ্চে মাথা নিচু করে বসে আছে আকাঙ্ক্ষিত মানুষটা। জোহান হাঁপ ছাড়ল। নিজেকে নিজেই 1000 বার গালি দিল এমন বেখেয়ালির জন্য। রেহেবারের গুলি লেগেছে শুনে আর সে নিজেকে ঠিক রাখতে পারেনি। আমেহাকে নামিয়ে ফ্ল্যাটে যেতে বলে সে গাড়ি ঘুরিয়ে বেরিয়ে গেছে, অথচ মেয়েটার কাছে যে কোনো ম্যারেজ প্রুফ এমনকি ফ্ল্যাটের নম্বর নেই সেটা তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল।
সে সিকিউরিটি গার্ডকে পর্যন্ত বলে যায়নি। কি করে এত ভুল করলো সে? জোহান ভীষণ অনুতপ্ত হলো নিজের কাজে। ইতস্তত করে এগিয়ে গেল সামনের দিকে। নিচু স্বরে ডাকল, আমেহা। আমেহা মুখ তুলল। চোখ মুখ ক্লান্তি তার, চোখে মুখে ক্লান্তি তার। জোহানের অস্বস্তি যেন আরো বেড়ে গেল। জোহান তাড়াহুড়ো করে বলল, এক্সট্রিমলি সরি আমেহা, আসলে টেনশনে আমি তাড়াহুড়ো করে কিছু বলে যেতে পারিনি। আসলে আসলে ওই ইটস ওকে। ধীর স্বরে বলল আমেহা। জোহানের এবার ভীষণ রাগ লাগলো। এই মেয়েটা এত কম কথা কেন বলে? তার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে রাস্তায় চেঁচিয়ে উঠত। অথচ এই মেয়েকে দেখো কি শান্ত। তার মোটেও এই শান্তি ভালো লাগছে না। জোহান বুঝল তার মন কোথাও না কোথাও চাইছে আমেহার সাথে কথা বলুক। সে তো আর 5টা মানুষের নয়, সে আমেহার স্বামী। আর তার সাথে কি একটু সহজ হওয়া যায় না? জুয়ান বাবা, চেন তুমি এই মাইয়াডারে? জোহানের ধ্যান ভাঙল সামনের দোকানের কথায়। হ্যাঁ চাচা, বউ হয় আমার। শেষ কথাটা শক্ত গলায় বলেই আমেহার দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। আমেহা চোখ নামিয়ে নিল। দোকানের চাচা হেসে বলল, অনেক শান্ত জুয়ান বাবা তোমার বউডা। তোমার সাথে কি রাগারাগি হয়েছে নাকি? কত করে জিগাইলাম, কিছু তো বলল না। নামটুকু ছাড়া আমার বেশ মায়া লাগলো, হারিয়ে গেছে ভেবে তাই বসিয়ে রেখেছিলাম পরিচিত কেউ আসার অপেক্ষায়। জোহান আমেহার পাশে রাখা চায়ের কাপ দেখে ওয়ালেট থেকে চায়ের বিল মিটিয়ে বলল, অনেক ধন্যবাদ চাচা ওর খেয়াল রাখার জন্য। আমারই ভুল, আসলে তাড়াহুড়োতে ফ্ল্যাটের চাবি দিয়ে যায়নি। আরে না না বাবা, আমারও তো ওরই মতো একটা মাইয়া আছে। সে এমন শান্ত, ভালোবেসে দেখে সুন্দর করে বারবার না জিগালে আমায় সে বলতে চায় না কিছু, তাই বুঝতে আমার সমস্যা হয় না। জোহান হালকা হেসে টুকটাক কথা বলে আমেহার হাত শক্ত করে ধরে সামনের ফ্ল্যাটের দিকে এগোলো। আমেহা চশমাটা ঠিক করে বারবার ইতস্তত করে হাত ছাড়াতে চাইলেও জোহান ছাড়ল না। ফ্ল্যাটের গেটের সামনে যেতেই গেটের গার্ড তাকে দেখে বলল, জোহান স্যার, উনি আপনার পরিচিত? আসলে আমি তো বুঝতে পারি নাই। ওনাকে জিজ্ঞেস করলাম কয়েকবার, কিছুই তো বললো না। তাই সিকিউরিটির খাতিরেই আমি আর ঢুকতে দেয়নি তাকে। ব্যাপার না চাচা, আমি বুঝতে পেরেছি। তবে এরপর থেকে ওকে আর আটকাবেন না। অপরিচিত না, ও আমার বউ। গার্ড ভীষণ খুশি হয়ে তাদের দোয়া করলেন, ক্ষমাও চাইল অনেক। আমেহা অল্প হাসল। জোহান চোরাচোখে তাকালো সেই দিকে। কই, তার কথায় তো এমন হাসে না মেয়েটা। রেহেবার ঘরে ফিরল রাত 1টার পরে। পুনিকে জেগে বেডে বসে থাকতে দেখেও কোনো প্রতিক্রিয়া দেখালো না সে। নিঃশব্দে নিজের হাতের ওয়াচ খুলতে লাগলো আয়নার সামনে দাঁড়িয়ে। পুনি এবার নিজেই এগিয়ে গেল বেড থেকে উঠে। এখনো ঘুমোনি কেন পূর্ণিমা? রেহেবার পুনির দিকে না তাকিয়েই প্রশ্নিক ছুড়ল। পুনি রেহেবারের গম্ভীর গলা শুনে অস্থির হয়ে বলল, আপনাকে ছাড়া আমি কি করে ঘুমিয়েছি অফিসার? আর আপনার কাজ এত লেট হলো যে? আমার প্রফেশনটাই এমন পূর্ণিমা, নিয়ম অনুসারে প্রত্যেকটা কাজ হয় না সবসময়। সেই পর আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই রেহেবার শার্টটুকু না খুলে ঘরে পরার একটা লং হাতা টি শার্ট নিয়ে বাথরুমে চলে গেল। পূর্ণিমার মনটা বিষণ্ণ হয়ে গেল। প্রিয় মানুষটির কথায় কোথাও অবহেলার আভাস। পুনি চুপচাপ গিয়ে বেডের একপাশে অন্যদিকে ফিরে কাত হয়ে শুয়ে পড়ল। পছন্দের পুরুষালী ঘ্রাণ নাকে যেতেই বুঝল রেহেবার এসে শুয়েছে তার পাশে। কিছু মুহূর্তের পর রুমের লাইট বন্ধ হতেই পূর্ণির চোখের কোণ গড়িয়ে পড়ল জল। রেহেবার আজ আর তাকে কাছে টেনে নিল না, না আদরে আদরে ভরিয়ে দিল। সে তার মতোই নিরুত্তাপ। পূর্ণি নিজের মনকে ভীষণভাবে বোঝানোর চেষ্টা করল। আজ ভীষণ ধকল গেছে মানুষটার উপর দিয়ে, তাই হয়তো সে ক্লান্ত। তাও মনের মধ্যে কোথাও যেন হাজার সূচ ফোটার ব্যথা অনুভূত হলো। ব্যালকানির মধ্যে হালকা আলোয় দৃশ্যমান কোকোর মাথায় বুলেটের মাথা রেখে গা ঘেঁষে ঘুমানো দেখে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বুঝল সে। দেখতে দেখতে পার হয়েছে 2 দিন। এই কয়েকদিনে কিছু না হলেও যেন অনেক কিছু হয়েছে। তবে রেহেবার কেন যেন পূর্ণিকে ভীষণভাবে এড়িয়ে চলছে। পূর্ণি কয়েকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। পূর্ণির দিন কাটছে বিষণ্ণতায়। কোনো কিছু যেন তাকে আর টানছে না। আখি 2বার দরজায় নক করে ভিতরে যেতেই দেখলো পূর্ণি বেডের উপর হয়ে শুয়ে এক দৃষ্টে সামনের দিকে তাকিয়ে আছে। আখিরও মনটা খারাপ হয়ে এলো। 2টো দিন চেয়েও সে পূর্ণির সাথে কথা বলতে পারেনি। পূর্ণি নিজে থেকেই বলতে চায়নি খুব একটা, তাই আখিও আর জোর করেনি, স্পেস দিয়েছে। সে জানে পূর্ণি নিজে থেকে বলতে না চাইলে তাকে দিয়ে জোর করেও কিছু বলানো যায় না। আখি এসে বেডে বসলো পূর্ণির পাশে।
পূর্ণির মাথায় হাত বুলিয়ে দিল। পূর্ণি তাও নিরুত্তর, প্রতিক্রিয়াহীন। আখি দীর্ঘশ্বাস ছাড়ল। মাত্র কয়েকটা দিনে মেয়েটার চোখ মুখের কি অবস্থা হয়েছে! যেই রূপে মুগ্ধ থাকতো সব পুরুষ, সেই লাবণ্য ফ্যাকাশে হয়ে এসেছে কয়েকদিনে। পূর্ণিকে সে যখন প্রথম দেখেছিল তখন মনে হয়েছিল একটা পুতুল এনে বসিয়ে দেওয়া হয়েছে তার সামনে। কারণ পুতুলের মতো পূর্ণিও কথা বলতো না কখনো কারোর সাথে। তার সাথে বন্ধুত্ব হওয়ার পরও বেশ কয়েকটা মাস লেগেছিল তার সহজ হতে। আমার ভাগ্যটা কি এতটাই খারাপ আখি? আর কত অবহেলা সহ্য করব বলতে পারিস? পূর্ণির ভাঙা গলা, অথচ পূর্ণির গলা ভাঙা, অথচ সে চোখে এক ফোঁটাও জল নেই, যেন এতদিনে কান্নাগুলোও শুকিয়ে গেছে। আখি আরো একবার পূর্ণির মাথায় হাত বুলিয়ে দিল। পূর্ণির ক্লান্ত চোখের দিকে তাকিয়ে তার মনটা কেঁপে উঠল। এই মেয়েটা যে একসময় প্রাণবন্ত হাসিতে সবাইকে মুগ্ধ করত, আজ কতটা নিঃসঙ্গ। পূর্ণি, ভাগ্য আমাদের নিয়ন্ত্রণে নেই, তবে মনকে আমরা নিয়ন্ত্রণ করতেই পারি। তাই বলবো, শক্ত থাকাকের মতো, আর বিশ্বাস রাখ নিজের ভালোবাসার উপর। মাঝে মাঝে আমাদের শক্ত হাতে হাল ধরতে হয়। আর আমি জানি আমার পূর্ণি ভেঙে পড়ার মতো মেয়ে না, তাই না? পূর্ণি মলিন হাসল। কোকো সেই সময় ঘরে ঢুকেই পূর্ণিকে দেখে লাফ দিয়ে পেরে উঠে ঘেউ ঘেউ করল। পূর্ণি মুখে মুখ ঘষল। পূর্ণি চোখ ছোট ছোট করে সেদিকে তাকাতেই আখি হেসে কোকোকে নিজের কোলে নিয়ে বলল, দেখ, কে বললো তোর কেউ নেই? আমরা আছি না? আর আমাদের কোকো সোনা একাই কাফি তোর মন ভালো করার জন্য। কথা শেষ হতে না হতেই কোকো আবার লাফ দিয়ে রুমের বাইরে চলে গেল। পূর্ণি আবার উঠে বসল। কোকো সেইটুকু সময়ের মধ্যেই নিজের খেলনা এনে বেডে রাখল। আবার দৌড়ে গিয়ে নিজের পছন্দের বিস্কুটটা এনে বেডে রেখে মুখ দিয়ে ঠেলে বাড়িয়ে দিল পূর্ণির কাছে। পূর্ণির এত বিষণ্ণতার মধ্যেও মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। কোকোকে টেনে নিয়ে আদর করতে করতে বলল, খুব বড় হয়ে গেছেন তাই না? মাম্মার মন ভালো করার জন্য নিজের পছন্দের জিনিস নিয়ে আসছেন দেখি। আখিও হেসে ফেলল কোকোর কাণ্ড দেখে। 2 কাপ কফি নিয়ে আয় তো ঝটপট। দেশে ফেরার আগে তোর হাতের কফি খেয়ে যেতে চাই আমি। পূর্ণির মনটা আবার খারাপ হয়ে এলো। এগিয়ে এসে আখিকে জড়িয়ে ধরে বলল, আর কটা দিন থেকে যা অন্তত। এক এক করে সবাই চলে গেল, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল। তুইও চলে যাবি বলছিস? আখি পূর্ণির মাথায় হাত বুলিয়ে বলল, আমি তো ক্ষণিকেরই অতিথি বাবু, এত মন খারাপ করলে হয়? তবে মনে রাখবি, আমি সব সময় আছি। যখনই যা সাহায্য লাগবে শুধু একটা কল করবি। আমি ঘুমে থাকলেও নাইট ড্রেস পরে দৌড়ে চলে আসবো। আখির কথা শুনে পূর্ণি হালকা হাসল। কাছের মানুষগুলো এত চেষ্টা করছে তার মুখে হাসি ফোটানোর, না হেসে কি আর পারা যায়? দাঁড়া, আমি কফি নিয়ে আসি। বলেই পূর্ণি আখিকে ছেড়ে কফি বানাতে এলো নিচের কিচেনে। কোকো পিছু পিছু এলো পূর্ণির। আজ যখন একবার সে পূর্ণির মন খারাপ দেখেছে, সে আজ কিছুতেই পূর্ণির পেছন ছাড়বে না। পূর্ণি বিস্কুট বার করে কোকোকে দিয়ে কফি বানানোয় মনোযোগ দিল। এর মধ্যেই পূর্ণা এলো কিচেনে। পূর্ণি বুঝতে পেরেও তাকালো না সেই দিকে। পূর্ণা ব্যঙ্গ করে বলল, তা মুখের এ দশা কেন তোর? বর পাত্তা দিচ্ছে না বুঝি? রূপের মোহ কেটে গেল নাকি? পূর্ণি কোনো জবাব দিল না। পূর্ণা ভেতর ভেতর রেগে উঠলেও শান্ত ভঙ্গিতে বলল, কি রে, ব্যাপার কি? মুখ দিয়ে কথা বেরোচ্ছে না? বেরোবে কিভাবে, যার সারা জীবনই কাটলো লোকের বোঝা হয়ে? পূর্ণিকে এবারও শান্ত দেখে পূর্ণা রেগে পূর্ণির বাহু খামচে সামনের দিকে ঘোরাতে যেতেই পূর্ণির হাতের কফি গিয়ে পড়ল তার হাতের উপর। পূর্ণি ব্যথায় আহ করে চেঁচিয়ে উঠল। প্রথমে পূর্ণা ঘাবড়ে গেলেও কোকোর ঘেউ ঘেউ শুনে তার প্রাণ পাখি যাওয়ার জোগাড়। কোকো লাফিয়ে পড়ে পূর্ণার জামার এক অংশ প্রায় ছিঁড়েই ফেলল। পূর্ণা ছাড় ছাড় বলে চেঁচালেও কোকো ছাড়ল না। কামড়াতে গেল পূর্ণাকে। পূর্ণা চেঁচিয়ে উঠে দৌড় দিল। কোকো তার পিছনে যাওয়ার আগেই পূর্ণি কোকোকে ডেকে মানা করল। কোকো অসহায় হয়ে পূর্ণির চারিপাশে ঘুরতে লাগলো। পূর্ণি তাই দেখে বলল, কিছু হয়নি কোকো আমার, আপনি যান, আমি আপনার খাবার দিচ্ছি। আরে একটুই তো ঠিক হয়ে যাবে। চুপ, বড্ড কথা শিখেছিস। তোর কাছে জানতে চেয়েছি আমি কিছু। ইস, পুরো লাল হয়ে গেছে। এই, তো জ্বালা করছে না? পূর্ণি মাথা নাবোধক নাড়ালেও তার মুখ দেখে তার সত্যতা যাচাই করা যাচ্ছে। আখি বিড়বিড় করে বকতে বকতে মেডিসিন লাগিয়ে দিল পূর্ণির হাতে। তোকে কফি বানাতে বলাই আমার ভুল হয়েছে। আর বানাতে হবে না কফি, বিকেলে ক্যাফেতে গিয়েই নয় খাবো একেবারে।
একবার তোর ওনাকে ফোন দিয়ে জানাই। পুনি চমকে কিছু বলার আগেই পূর্বা বেগম হড়বড়িয়ে ঢুকলেন রুমে। পুনি হাত দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন, বকলেনও খানিক। আখি পূর্বা বেগমকে ভালো মন্দ জিজ্ঞেস করে রেহেবারকে মেসেজ করতে করতে বাইরে চলে গেল। যত যাই হোক, সে রেহেবারকে টাইম টু টাইম সব খবর দেবে বলেছিল। কি অবস্থা করেছিস তুই নিজের, পূর্ণি? তুই এখানে ভালো নেই তাই না? দেখ, মায়ের কাছ দিয়ে কিছু লুকোস না। পূর্বা বেগমের কথায় পুনি স্বাভাবিকভাবে বলল, না মাম্মা, তেমন কিছুই না। কোন সম্পর্কে ঝগড়া ঝামেলা হয় না বলো? তাই বলে এইভাবে আমার মেয়েটাকে সে রাখবে? এরকম জানলে তো আমি তোকে আমার কাছেই রাখতাম। আরে মাম্মা, তেমন কিছুই না, বেশি টেনশন করছো তুমি। পূর্ণি, আমার কথা মন দিয়ে শোন। এই দেশ তোর জন্য না মা। এই দেশে তুই ছোট থেকেই অবহেলা পেয়েছিস, কত শত খারাপ স্মৃতি, সব এই দেশকে ঘিরেই। ওই দেশে কত ভালো ছিল তুই এই কয়েকটা বছর। আমি আমার মেয়েটার মুখে হাসি দেখতাম, কি সুন্দর। আর এইবারও দেখ, আমি বলি কি পূর্ণি, তুই ক্যালিফোর্নিয়া ফিরে যা। পুনি চমকে উঠল। কি বলছো কি মা? আমি ওনাকে ছেড়ে কিভাবে ওখানে যাব? একটু মনোমালিন্য হয়েছে বলে আমি তাকে ছেড়ে চলে যাব? এটা তো কোনো সলিউশন না মা। আমি জানি পূর্ণি, আর এও জানি তুই কতটা নাজুক, তোর পক্ষে পরিস্থিতি মেনে নেওয়া কতটা কঠিন। আমি নিজেও কি এটা মন থেকেই বলছি বাধ্য হয়ে, আমার মেয়ের মুখে এক চিলতে হাসি দেখার জন্যে। আমার সব সুখ ওনার মধ্যেই নিহিত মাম্মা। উনি আমার সুখ আর উনি আমার অসুখ। বলেই পুনি মাথা এলেই দিল পিছনে। পূর্বা বেগম আরো কয়েকবার বোঝানোর চেষ্টা করলেন তাকে। দেখ পূর্ণি, রেহবারের ব্যবহার এখনই এরকম, পরবর্তীকালে কোথায় গিয়ে দাঁড়াবে আমার কি তোকে নিয়ে ভাবার অধিকার নেই? দরজা টোকা পড়তেই পূর্বা বেগম পিছন ফিরে দেখতেই রেহেবারের কঠিন মুখশ্রী দৃশ্যমান হলো। পূর্বা বেগম উঠে পুনির মাথায় হাত বুলিয়ে বেরিয়ে যেতে নিলে রেহেবার তীক্ষ্ণ চোখে তার দিকে তাকালো। তারপর রুমে ঢুকে ডোর লক করে নিজের ওয়াচ খুলতে খুলতে বলল, নিজের খেয়াল রাখে শেখো পূর্ণিমা। 24 ঘন্টা কাউকে প্রোটেক্ট করা সম্ভব নয়। পুনির মনক্ষুণ হলো। হাতের যন্ত্রণার থেকেও মনের যন্ত্রণা বেড়ে গেল। রাগে ক্ষোভে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ধৈর্যের বাঁধ ভেঙে চেঁচিয়ে উঠল সে। আমি কি বলেছি আমাকে প্রটেক্ট করতে? আমি আসতে চেয়েছি এই দেশে, আপনি নিজের দায়িত্বে এনেছেন আমায়। যদি প্রটেক্ট নাই করতে পারেন তবে আমায় ফিরিয়ে দিয়ে আসুন আগের জায়গায়। আমি সেখানেই ভালো ছিলাম। এই অবহেলা করার জন্য আপনি আমায় এত দূরে টেনে আনলেন। আমায় কষ্ট দিয়ে আপনাদের সবার খুব আনন্দ হয় তাই না? আমার চোখে জল দেখলে আপনাদের শান্তি লাগে খুব। আমি কাঁদছি দেখুন, শান্তি হয়েছে তো এবার? পুনি কান্নার দমকে আর কিছু বলতে পারল না। ফর্সা মুখশ্রী কান্নার দমকে লাল হয়ে উঠল। এবার বেড়ে এসে বসল পূর্ণির থেকে এক হাত দূরে। পুনি মুখ ঘুরিয়ে দিল অন্যদিকে। তাকে কি সবার পুতুল মনে হয়, যে যা ইচ্ছে তাকে দিয়ে করিয়ে নেবে, অথচ কেউ কিছুই বলবে না? রেহেবার আগের তুলনায় ঠান্ডা নিচু কণ্ঠে বলল, পূর্ণিমা, আমি তোমাকে শুধু ভালোবাসি না, তোমার সুরক্ষার জন্য জীবন দিতে রাজি। কিন্তু তার মানে এটা নয় যে তুমি নিজের প্রতি অমনোযোগী হবে। বুঝতে চেষ্টা করো দয়া করে। আমার কিছু বোঝার নেই। আপনি যেখান থেকে আমার এনেছেন সেখানে ফিরিয়ে দিয়ে আসুন। ওকে ফাইন, যখন এটাই ইচ্ছা তবে তাই হোক। পুনি বিস্মিত হয়ে তাকালো রেহেবারের দিকে। সে তো রাগের মাথায় বলছিল এই কথা, তাই বলে সত্যি সত্যি রেহেবার তাকে দিয়ে আসবে? সামনে বসা মানুষটাকে সে দেখে চিনতে পারছে না কেন? এত না যে এ তো তার রেহেবার নয়। তার রেহেবার তো তার সামান্যতম কষ্টও সহ্য করতে পারে না। পূর্ণির ধ্যান ভাঙল দরজার বাইরে থেকে আসা আখির কথায়। পূর্ণি, আমি রেডি হচ্ছি, আধা ঘন্টা পর বেরোবো, রেডি হয়ে নিস। পূর্ণি কোনো জবাব দিল না। রেহেবার কিছু বলতে নিলে তার ফোনে কল আসায় উঠে ব্যালকনিতে চলে গেল। পূর্ণি চেয়ে রইল সেই পানে। ফোন কেটেই রেহেবার পুনরায় খুলে রাখা ওয়াচ পড়তে পড়তে বলল, আমি এখন বেরোতে হবে, আমি পরে কথা বলছি। আর হ্যাঁ, বাড়ি দিয়ে যেন কোথাও না বেরোনো হয় আমি না বলা পর্যন্ত। ইটস মাই অর্ডার। শক্ত গলায় বলেই রেহেবার আর এক মুহূর্ত দাঁড়াল না। পুনির আগে বেড থেকে উঠে ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে আখিকে মেসেজ দিল, আমি রেডি। ফ্ল্যাটে আসার পর আমেহার তেমন কোনো পরিবর্তন হয়নি।
তবে নতুন জায়গায় মানিয়ে নিতে একটু অসুবিধা হয়েছে। যদিও রান্নার ঘরের কাজ তাকে করতে হয় না, তার জন্য আলাদা লোক আছে। বাকিটা সময় বাড়িতে সে একাই থাকে। জোহান সকালে বেরিয়ে যায় আর সেই সন্ধ্যায় ফেরে। সে কি কাজ করে বা কোথায় যায় তার কিছুই আমেহা জিজ্ঞেস করে না তাকে। আমেহা বই পড়ে হাঁপিয়ে গিয়ে আগের দিন প্রথম নিজে থেকে জোহানের কাছে গিয়ে বলেছিল তার ক্যানভাস আর রং তুলিগুলো যেন এনে দেয় এই বাড়িতে, ওই বাড়ি থেকে। জোহান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলছিল। ফলস্বরূপ আজ সকাল সকালই আমেহা তার প্রিয় জিনিসগুলো হাতের কাছে পেয়ে গেছে, সাথে আরও নানান রকম নতুন জিনিস, সাথে ছোট্ট একটা চিরকুট যার মধ্যে গোটা গোটা অক্ষরে লেখা, আমার থেকে প্রথম কিছু চাওয়ার জন্য ছোট্ট উপহার। আমেহা চিরকুটটা মুড়ে রেখে দিল। তারপর রং তুলি নিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়ল। এইভাবে গড়িয়ে গেল বেশ সময়। কলিং বেল বাজতেই রং তুলি রেখে তাড়াতাড়ি করে হাত ধুয়ে ডোরবেল খুলতেই দৃশ্যমান হলো জোহানের ক্লান্ত মুখশ্রী। জোহান ওই অবস্থাতেই আমেহাকে দেখে মৃদু হাসল। ভেতরে ঢুকে জুতোটা খুলতেই আমেহা নিঃশব্দে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ালো। সে আগেও দেখেছে জোহান কাজ থেকে ফেরার পর কফি খায়, তাই এইটুকু সে নিজেই করে দেয় কদিন। 3-4 পা যেতেই জোহান পিছন থেকে ডাকল, আমেহা। আমেহা দাঁড়িয়ে গেল। পিছনে হালকা ফিরতেই জোহান এগিয়ে এসে একদম তার কাছাকাছি দাঁড়ালো। পুরুষালী ঘ্রাণটা তীব্রভাবে নাকে যেতেই আমেহার হালকা অস্বস্তি বোধ করল। জোহান হাত বাড়িয়ে আমেহার গালের পাশে লাগা রংটা মুছে দিল নিজের হাতের আঙুলের উল্টো পাশ দিয়ে। আমেহার শরীর যেন জমে গেল মুহূর্তে। ফ্যাল করে তাকিয়ে রইল সামনের দিকে। জোহান মুচকি এসে বলল, রং লেগেছিল, তা উপহার পছন্দ হয়েছে ম্যাডামের? আমেহা চোখ নামিয়ে গালের সে জায়গাটায় হাত দিল। পুনরায় জোহানের দিকে তাকিয়ে হ্যাবতক মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল, ধন্যবাদ। বলেই দৌড়ে চলে গেল কিচেনে। জোহান লম্বা শ্বাস নিল। এই মেয়েটার প্রতি হঠাৎই তার কেমন টান অনুভূত হয়। তার শান্ত চালচলন, কথাবার্তা সবটাই যেন তার কাছে ভালো লাগে। রাতে একই বেডে শুয়ে তাদের মাঝে দূরত্ব বজায় থাকে একই রকম, তাও জোহানের যেন ভালো লাগে সেই সময়টা। যে জোহান কাজের নামে রাত 11টা-12টায় ফিরত, সে এখন কয়েকদিন সন্ধ্যার মধ্যেই ফিরে আসে, শুধু শান্ত মেয়েটার কাজকর্ম লক্ষ্য করবে বলে। তবে এইটাই কি বৈধ সম্পর্কের জোর? কিছুক্ষণ পর আমেহা জোহানের কফি নিয়ে আবার বসলো রং তুলে নিয়ে। জোহান কফি খেতে খেতে পকেটে হাত দিয়ে আমেহার সেই কাজ পর্যবেক্ষণ করতে লাগলো। আদাও আঁকা দেখছে কি বোঝা গেল না। আমেহা হঠাৎই তার দিকে ঘুরে তাকাতেই জোহান ইতস্তত বোধ করলো। আমতা আমতা করে বলল, আসলে আমি ওই রেহবারের কাছে শুনেছিলাম তোমার এক্সিবিশন করার ভীষণ ইচ্ছে। আমার কাজিন এসব নিয়েই কাজ করে, তুমি বললে আমি তার সাথে কথা বলতে পারি। আমেহা অস্বস্তি নিয়ে বলল, এই মুহূর্তে তো আমি তেমন কিছু ভাবিনি এই নিয়ে। ইচ্ছে ছিল, তবে কিচ্ছু না, স্বপ্ন স্যাক্রিফাইস করতে নেই আমেহা। আমি কথা বলছি, তুমি প্রিপারেশন নাও। বলেই জোহান খালি কফির মগটা নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। আমেহা চেয়ে রইল তার দিকে। সত্যি সে এক্সিবিশনে যাবে? অজান্তেই মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। আমার ওকে চাই ড্যাড, অ্যাট এনি কস্ট। শান্ত বেটা, আমি যথাসম্ভব চেষ্টা করব। বেটার হতো তুমি আগে বলতে এটা আমায়। তুমি তো জানো তোমার কষ্ট আমি চোখে দেখতে পারি না। এবার একবার যখন বলেছ, আমি তোমার কাছে নিশ্চয়ই এনে দিব তাকে। বলেই আদনান সাহেব দুর্বোধ্য হাসলেন ড্রিঙ্কে চুমুক দিয়ে। তারপর কাউকে কল করতেই 8 ঘন্টার মধ্যে একজন এসে হাজির হলো। মেয়েলি গলায় জিজ্ঞেস করলো, হঠাৎ আজ জরুরি তলব? আদনান হেসে বলল, আই লাইক ইউর কনফিডেন্স। তবে মার্ডার করার প্ল্যানটা এবার চেড়ে ফেলো, ওকে আমার চাই। মেয়েলি গলাটা হেসে উঠে বলল, ওকে মারলে আমার লাভের চেয়ে লস বেশি। এমনিও ওর জন্য আমি অন্য ব্যবস্থা করছিলাম। যাক গিয়ে আমার ইয়ম পূরণ হলেই ও তোমার, যা ইচ্ছে করো, আমি ফিরেও তাকাবো না। বাহ, এ তো সুখবর। তা বাড়ি থেকেই তুলে আনবো নাকি? না, এই ভুলটা ভুলেও করো না। ওই বাড়িটা দেখতে নর্মাল হলেও ওই বাড়ির সিকিউরিটির সম্পর্কে তোমার ধারণা নেই। যতই হোক সিআইডি অফিসারের বাড়ি, তাই যা করবে ভেবে চিনতে। রেহবারের হাতে এবার পড়লে আর বেঁচে ফেরার উপায় পাবে না। আর এক্ষুনি চাইলে বলবো আজ ক্যাফেতে গেছে পনি ফ্রেন্ডের সাথে। আদনান বাঁকা হেসে বলল, ও থ্যাঙ্কস ফর দিস ইনফরমেশন।
সাহেব রেহেবারদের ম্যানশনে ঢুকতেই পূর্ণা কোথা থেকে দৌড়ে এসে তার পেছনে লোকালো, হেল্প করে। সাহেব হকচকিয়ে গেলেও বুলেটের ঘেউ ঘেউ করে দৌড়ে আসা দেখে বুঝতে পারল সবটা। পূর্ণা ততক্ষণে সাহেবের পেছনে তার জ্যাকেট খামচা ধরে ভয়ার্ত দৃষ্টিতে বুলেটের দিকে তাকিয়ে আছে। বুলেট ঘেউ ঘেউ করে আবার এগিয়ে আসতে নিতেই সাহেব এক ধমক দিলেই সে চুপ হয়ে গেল। মুহূর্তেই শান্ত হয়ে সাহেবের পায়ের কাছে এসে গা ঘেঁষে দাঁড়ালো। সাহেব কোলে তুলে নিতেই বুলেট আদর করে দিল নিজের মালিককে। পূর্ণ বুকে হাত দিয়ে শ্বাস নিয়ে বলল, নিয়ে যান এটাকে, জান প্রাণ বের করে দিল আমার। উফ, এই বাড়িতে এদের দুটোর জন্য থাকা দায়ী হয়ে দাঁড়িয়েছে। সাহেব বুলেটকে আদর করতে করতেই পূর্ণার ভীতু আর বিরক্ত হওয়া মুখশ্রী দেখে বলল, ওকে নিয়ে যেতে এসেছি আমি, আশা করি আর কোনো প্রবলেম হবে না। এই কয়েকদিন ও ডিস্টার্ব করলে আমি দুঃখিত, তবে বুলেট কিন্তু অতটা খারাপ নয় যতটা আপনি বলেছেন। পূর্ণা চোখ বড় বড় করে বলল, খারাপ নয় তো আমায় দেখলেই তেড়ে আসে কেন? আমি কি ওর খাবার কেড়ে খেয়ে নেই নাকি? সাহেব হেসে বলল, আপনি হয়তো কখনো আদর করেননি, তাই আপনাকে দেখলেই ও রেগে যায়। দেখলেই ঘেউ ঘেউ করে, তাকে নাকি আদর করব? পূর্ণা মুখ ভেঙাল। এই বিচ্ছুদের আবার আদর? তাকে দেখলেই দুটো দাঁত খিচিয়ে কামড়াতে আসে, যেন সে টেররিস্ট। এদের জন্য সে এই বাড়িতে থেকেও সে রুম থেকে বের হতে পারে না দরকার ছাড়া, আবার নাকি এদের আদর করবে। বলেই বুলেটকে পূর্ণার দিকে বাড়িয়ে দিতেই পূর্ণা আটকে উঠে সরে গেল। সাহেব হেসে পূর্ণার হাতটা ধরে জোর করেই বুলেটের মাথায় হাত বোলালো। প্রথমে পূর্ণা ভয়ে না না করলেও পরে তার মনে সাহস এলো বুলেটের আদর খাওয়া দেখে। বুলেট এবার আদর খেয়ে পূর্ণার হাত চেটে দিল। পূর্ণা হেসে সাহেবের দিকে তাকালো। সাহেব ঠোঁট চেপে হাসল শুধু। 1 ঘন্টার উপর আখি আর পুনি বসে আছে ক্যাফেতে। এক প্রকার রেগেই রেহেবারের কথা অমান্য করে সে এসেছে আজ এখানে। আখি এটা সেটা বলে তার মন ভালো করার চেষ্টা করছে। কোকো তার খেলনা নিয়ে চেয়ারে বসে খেলছে, মাঝে মাঝে এদিক ওদিক করছে, আর কফি শপে আসা মানুষদের আদর খাচ্ছে। আখি পরশু ব্যাক করার কথা থাকলেও আজ রাতের ফ্লাইটে নাকি তাকে ফিরতে হবে। হঠাৎ করেই আখির মায়ের শরীরটা খারাপ হয়ে পড়েছে, তাই আর্জেন্ট ব্যাক করতে হবে তাকে। পুনি খুব একটা কথা বলছে তাও না, তবে তার এই শান্ত অ্যাম্বিয়েন্সটা ভালো লাগছে। পূর্ণি, এবার উঠি চল, অনেকটাই লেট হয়ে গেল। এই আখি, দেখ ওই লোকটা এক দৃষ্টে কেমন আমার দিকে তাকিয়ে আছে। আখি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখল আসলেই একদৃষ্টে তাদের দিকেই তাকিয়ে আছে ভদ্রলোকটি। লোকটিকে দেখে বেশ সম্ভ্রান্ত পরিবারের মনে হচ্ছে। তাহলে তাদেরকে এইভাবে দেখার মানে কি? 3-4 মিনিটের মধ্যেই লোকটি এসে তাদের টেবিলের সামনে দাঁড়াতেই আখি আর পূর্ণি চোখ চাওয়াচাই করল। আখি গলা ঝেড়ে বলল, কিছু কি বলবেন? আপনি চেনেন আমাদের? লোকটা অদ্ভুতভাবে পূর্ণির দিকে তাকিয়ে বলল, তোমার বাবার নাম কি নয়ন? পূর্ণি চমকে উঠল। এই লোকটা কি করে জানলো তার বাবার নাম? এই নাম তো খুব কাছের হাতে গোনা কয়েকটা মানুষ ছাড়া কেউ জানে না। পূর্ণি বিস্ময়ে শুধু মাথা উপর নিচ করল। লোকটা যেন হাতে চাঁদ পেল, অন্তত তার মুখ দেখে তাই মনে হলো। আখিও অবাক হয়ে বলল, লোকটা খুশি হয়ে বলল, হ্যাঁ, নয়ন আমার বড় ভাই ছিল, সেই হিসেবে পূর্ণিমা মা তো আমারও মেয়ের মতোই। পূর্ণি আখি দুজনেই অবাক হয়ে দুজনের দিকে তাকালো। পূর্ণি হকচকিয়ে বলল, কিন্তু আমি যে জানি আমার বাবা কোনো ভাই ছিল না। লোকটা এবার মুখটা একটু উদাস করে নিলেন, তারপর বললেন, আমি নয়নের মায়ের পেটের ভাই নই। আমায় আব্বাজান কুড়িয়ে পেয়েছিলেন, কিন্তু তবে থেকে আমি ওনারই ছেলে। নয়ন ভাইও আমার নিজের ভাইয়ের মতোই ভালোবাসতেন। আমার নাম আকাশ আহমেদ। আব্বাজান তোমাকে দেখলে ভীষণ খুশি হবে মা। 1 মিনিট, আব্বাজান মানে তোমার? কথা শেষ হওয়ার আগেই আকাশ আহমেদের ফোনে কল এলো। তিনি কিছু একটা শুনে তাড়াহুড়ো করে বললেন, পূর্ণিমা মা, আব্বাজানের শরীরটা খারাপ করেছে, আমায় এক্ষুনি যেতে হবে। আমি তোমার সাথে পরে দেখা করব। তুমি এই কার্ডটা রাখো আপাতত, যে কোনো দরকারে আমার কল করবে মা, কেমন? বলেই তিনি স্নেহের হাত পূর্ণিমার মাথায় বুলিয়ে বেরিয়ে গেলেন। পূর্ণির মাথায় হাজারটা কথার জোট পাকিয়ে গেল। পূর্ণি ফোন উঠিয়ে তাড়াতাড়ি মায়ের নাম্বারে ডায়াল করলো, কিন্তু ওপাশ থেকে ব্যস্ত বলল। পূর্ণি আখিকে বলল, চল তো একবার মাম্মার কাছে যাই। হ্যাঁ, তাই চল। বলেই পূর্ণি আর আখি ক্যাফে থেকে বেরোতেই একটা গাড়ি এসে দাঁড়ালো সামনে। আখি পূর্ণিকে টেনে সরিয়ে আনার আগেই গাড়ি থেকে কয়েকজন বেরিয়ে পূর্ণিকে টেনে গাড়িতে ঢুকিয়ে নিতেই আখি চেঁচিয়ে উঠল। ততক্ষণে গাড়ি চলতে শুরু করেছে।
আশেপাশে লোক দেখলেও না দেখা করে নিজেদের কাজে চলে গেল। আখি তাড়াতাড়ি রেহেবারকে কল লাগালো। রেহেবারের ফোন সুইচ অফ বলছে। আখি এবার কেঁদে উঠল, কি করবে ভেবে।